টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যার হাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে সরাসরি দেখছেন এবং যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ বেশ কয়েকটি প্রসঙ্গ আমরা আলোচনা করব। শুরু করব প্রেসিডেন্ট জো বাইডেনের প্রসঙ্গ থেকে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থীর অথবা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল রবিবারই ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে দেশ, জাতি এবং দলের স্বার্থে তিনি এই পদপ্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহার করার কিছুক্ষণ পর তিনি তার সমর্থন দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। যদি কামালা হ্যারিস ভবিষ্যতে অর্থাৎ আগামী নির্বাচনে জয়ী হয়ে যান, তাহলে উনি ইতিহাস রচনা করবেন। উনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট। ইতিপূর্বে তিনি বেশ কয়েকটি হিস্টোরিক্যাল মোমেন্ট তৈরি করেছেন। উনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট, প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট, প্রথম সাউথ এশিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার ডিসেন্ডেন্ট ভাইস প্রেসিডেন্ট। অনেকগুলো ইতিহাস তিনি তৈরি করে ফেলছেন। বাইডেন যখন প্রত্যাহার করে নিলেন তার নাম প্রেসিডেন্ট নির্বাচন থেকে, ডেমোক্রেটিক কনভেনশনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। কামালা হ্যারিস এই যে চিঠিতে দেখছেন, এই চিঠিটি উনি জানিয়েছেন যে উনি দেশ এবং জাতির এবং দলের স্বার্থে সরে দাঁড়াচ্ছেন। প্রেসিডেন্ট বাইডেন বেশ প্রেসারে ছিলেন বেশ অনেক দিন থেকেই, বিশেষ করে তার ডিজাস্টারাস ডিবেট উইথ ডোনাল্ড ট্রাম্প, যার পর অনেকেই তার মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে প্রশ্ন করতে শুরু করে। কিন্তু তারও আগে 20 মাস আগে আরেকটি সংগঠন তারা বেশ জোরে সোরে বাইডেনকে না ভোট দেওয়ার জন্য কথাবার্তা প্রচার চালিয়ে আসছিলেন এবং তার ফলশ্রুতিতে প্রাইমারিতে উনি 5 লক্ষ কম ভোট পেয়েছিলেন। এই 5 লক্ষ লোক ভোট বাইডেনকে ভোট দেননি প্রাইমারিতে, তারা ভোট দিয়েছিলেন কোনো পক্ষকে নয়, নট কমিটেড, যেটা আমরা জানি। শিকাগোতে বসতে যাচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক কনভেনশন 19 তারিখে। কামালা হ্যারিস ইতিমধ্যে বেশ প্রভাবশালী অনেকের সমর্থন জোগাড় করে নিয়েছেন ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে। এই পর্যন্ত আমার জানা মতে 32 জন সেনেটর এবং 153 জন রিপ্রেজেন্টেটিভ, হাউস রিপ্রেজেন্টেটিভ তাকে সমর্থন দিয়েছেন। 10 জন গভর্নর্স তাকে সমর্থন দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ফর্মার সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন, নিউ ইয়র্ক ডেমোক্রেটিক কংগ্রেস মেম্বার অকাসিও-কর্টেজ ইতিমধ্যে হ্যারিসকে সমর্থন দিয়েছেন। এখন পর্যন্ত আমরা জানি না সাবেক প্রেসিডেন্ট ওবামা তাকে সমর্থন দিয়েছেন কিনা। বার্নি স্যান্ডার্সের সমর্থনও ব্যাপারে আমরা এখনও কিছু শুনিনি। কামালা হ্যারিস যদিও এই সমস্ত জোগাড় করেছেন, সমর্থন পেয়েছেন। আরেকটি বড় ব্যাপার হচ্ছে, গতকাল এই ঘোষণা আসার পর থেকে ডেমোক্রেটিক পার্টি $50 মিলিয়ন, $50 মিলিয়ন ডোনেশন কালেক্ট করতে সমর্থন হয়েছে এবং অনেক জায়গায় পোলে দেখা যাচ্ছে তিনি বাইডেনের থেকে ভালো করছেন ট্রাম্পের বিপক্ষে। সো এই সমস্তই ব্যাপার আছে যেটি আলোচনা থাকবে। গাজার নতুন করে আবারও ইসরায়েলি আক্রমণের শিকার হয়েছে এবং নতুন করে 39 জন মারা গেছেন খান ইউনুসে, যেখানে ইসরায়েলি গভর্নমেন্ট বলেছিল যে 4 লক্ষ মানুষ সেখানে আছেন এবং বলেছিল এটি নিরাপদ। তারা ঘোষণা করেছেন এগুলো গতকাল যে এখান থেকে সরে যেতে হবে। ঠিক ঘোষণার কিছুক্ষণ পরেই সেখানে আক্রমণ শুরু করেন। যেই তাঁবুতে বোমাটা ফেলা হয়, সেখানে আসলে এই তাঁবুটি ছিল জার্নালিস্টদের তাঁবু। এখন পর্যন্ত আমেরিকার সরকারি অথবা অন্যান্য সরকারি হিসাব মতো 39,000 শিশু, নারী, বয়স্ক, বয়োবৃদ্ধ মানুষ মারা গেছেন এবং
90,000 মানুষ হতাহত হয়েছেন, কিন্তু অসমর্থিত সূত্রে এবং বিবিসির একটি রিপোর্ট বলছে এই পর্যন্ত 1,20,000 প্যালেস্টিনিয়ান মারা গেছেন এই আক্রমণে। বুঝতে পারছেন সত্য সংখ্যাটি অনেক বছর। ইন্টারন্যাশনাল জাস্টিস কোর্ট ঘোষণা করেছে যে 56 বছর ধরে ওয়েস্ট ব্যাংক দখল করে রেখেছে ইসরায়েল, এটি ইললিগাল, সম্পূর্ণ অবৈধ, এবং এখান থেকে তাদেরকে সরে যেতে হবে, এবং এটি একটি অব্লিগেশন অন্যান্য দেশের প্রতি তারা মানতে হবে, এবং এই মানতে হলে যত রকম সাহায্য সহযোগিতা অ্যাসিস্ট্যান্স যায় ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের, সেটি বন্ধ করে দিতে হবে। এদিকে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু আসছেন ওয়াশিংটন ডিসিতে এই বুধবার জয়েন্ট সেশন অফ কংগ্রেসে বক্তৃতা করতে। ডজন খানিক ডেমোক্রেটিক সেনেটর এবং রিপ্রেজেন্টেটিভ ইতিমধ্যে এই জয়েন্ট সেশন বয়কট করবেন বলে তারা জানিয়েছেন। আমরা দেখব কোথায় যায়। অন্যদিকে যুদ্ধের বিস্তৃতি গাজা ছেড়ে সাউদার্ন লেবানন ছেড়েও চলে এসেছে ইয়েমেনে। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ইয়েমেন প্রথমবারের মতো তেল আবিবে একটি ড্রোন আক্রমণ করতে সমর্থন হয়েছে, এবং যার কারণে একজন মারা গেছেন, বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো তেল আবিব আক্রমণ করতে পেরেছিল হুতিরা। পরের দিনই ইসরায়েল পাল্টা আক্রমণ করেছে ইয়েমেনের পোর্ট হোদাইদাতে, যেখানে 6 জন মারা গেছেন এবং হতাহত হয়েছেন 83 জন। এবং বাংলাদেশ প্রসঙ্গে যাব। বাংলাদেশের অবস্থা আপনারা জানেন যে কোর্ট তার রায় বদল করেছে, সুপ্রিম কোর্টের ব্যাপারে। তাতে বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ মোটেও থেমে থাকেনি, এবং তারা বলছেন এই যে অব্যাহত বিক্ষোভ চলতে থাকবে। গতকাল রিপোর্ট অনুসারে নতুন করে 500 জন গ্রেপ্তার হয়েছেন এখানে, এবং যারা বিক্ষোভ যে জায়গায় করতে পেরেছেন করেছেন সেখানে বেশ ব্রুটালভাবে তাদেরকে থামানো হয়েছে, মারা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, এবং অনেক জায়গায় গুলি চালানো হয়েছে। ছাত্ররা বলছেন তারা রায় পেয়েছেন, খুব ভালো কথা, কিন্তু তারা তাদের বিক্ষোভ অব্যাহত রাখবেন। কারণ কি, তাদের বেশ কয়েকটি দাবি আছে। দাবিটা হচ্ছে বেশ কয়েকটি দাবি। একটি হচ্ছে কারফিউ তুলে নিতে হবে সম্পূর্ণভাবে। স্কুল কলেজ খুলে দিতে হবে পুনরায়। যে সমস্ত ছাত্রদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। যে সমস্ত নেতৃত্ব দিচ্ছেন, বিক্ষোভ লিডার ছিলেন, তাদেরকেও ছেড়ে দিতে হবে। তাহলে তারা বিক্ষোভ থেকে সরে আসবেন। এই মুহূর্তে শেখ হাসিনা গভর্নমেন্ট আর্মি রেখেছেন রাস্তায়, ইটস ফুল কারফিউ, কমপ্লিট কারফিউ, এবং ইম্পোজড আছে, এই বলবৎ আছে এই মুহূর্তে ন্যাশনাল কারফিউ অ্যান্ড কমপ্লিট নেটওয়ার্ক ব্ল্যাকআউট, কমপ্লিট কমিউনিকেশন ব্রেকআউট আর ব্ল্যাকআউট, দুঃখিত। এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে আছেন আমাদের দুজন অতিথি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, সাংবাদিক এবং লেখক। স্বাগত জানাচ্ছি আপনাকে সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সাথে আছেন গোলাম মাতবর, প্রফেসর, নিউ জার্সি মনমাউথ ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাব সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে। আমরা এই প্রসঙ্গগুলো ছোট রাখবো, তার কারণ হচ্ছে আমি বাংলাদেশ প্রসঙ্গে একটু বেশ সময় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে মনোনয়ন দেয়া হবে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে ইলেকশন করার জন্য। এখনও এটি সম্পূর্ণ পরিষ্কার নয়, কিন্তু তার পক্ষে অনেক সমর্থন গেছেন এবং আশা করা হচ্ছে তিনি হবেন প্রার্থী। আপনার ইনিশিয়াল রিয়াকশনটা আমি শুনবো, সেখান থেকে অন্য বিষয় যাব। আপনাকে ধন্যবাদ। গতকাল বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ঘোষণা করেছেন যে তিনি আর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, এবং কিছুক্ষণ পরে তিনি আরেকটা স্টেটমেন্ট দিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে এন্ডোর্স করেছেন যে আমি তাকে সমর্থন করি তিনি দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য। সমর্থন তিনি করতে পারেন, কিন্তু তাকে তিনি নমিনেট করতে পারেন না। নমিনেট করবেন প্রেসিডেন্ট বাইডেনের সাথে সমর্থন করার জন্য 29,000 প্লাস ডেলিগেট নির্বাচিত হয়েছেন প্রাইমারি ইলেকশন তাদের, এবং তারপর সুপার ডেলিগেট এদের ভোটে নির্বাচিত হবে। তো এখন তারা যদি যাদেরকে মেজরিটি ভোটে যাকে নমিনেট করবে
তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে। কিন্তু তিনি প্রেসিডেন্ট বাইডেন এই ঘোষণার পরে পরে প্রচন্ড জোয়ার সৃষ্টি হয়েছে কামালা হ্যারিসের পক্ষে। আপনি কয়েকজন নাম ইতিমধ্যে উল্লেখ করেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট ক্লিন্টন, তার স্ত্রী হিলারি ক্লিন্টন, এখন সর্বশেষ খবর হচ্ছে আগের স্পিকার ন্যান্সি পেলোসি, এবং আজকে সন্ধ্যায় আবার সেনেটর লিডার চাক শুমার, হাউসের ডেমোক্রেটিক পার্টির লিডার জেফরিস, এরা সবাই তাকে সমর্থন করার কথা করে ফেলেছেন। আর তো তাছাড়া মানে হাউস এবং সেনেটে ডেমোক্রেটিক পার্টির যত সদস্য মেম্বার আছেন তাদের বেশিরভাগ অলরেডি ঘোষণা দিয়েছেন তারা এদেরকে কামালা হ্যারিসকে সমর্থন করছেন। ডেমোক্রেটিক দলের যে সমস্ত গভর্নর আছেন বিভিন্ন স্টেটে তাদের অনেকে সমর্থন ঘোষণা করেছেন। তার ভিতরে এমন কয়েকজন আছেন যারা সম্ভবত বিবেচনায় থাকবেন, বিবেচনায় আছেন। কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে তাদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হবে, তার সঙ্গে তার রানিং মেট করা হবে। তো ফলে তার পক্ষে প্রচন্ড জোয়ার সৃষ্টি হয়েছে এবং এ পর্যন্ত মানে সুপার ডেলিগেট নিয়ে এবং মানে যে সমস্ত ৩৯০০ প্লাস যে ডেলিগেট প্রাইমারিতে নির্বাচিত হয়েছে তাদের ভিতরে ৭০০-র বেশি সুপার ডেলিগেটের মধ্যে প্রায় ২০০ অলরেডি তার প্রতি সমর্থন ঘোষণা করেছে এবং কয়েকটা স্টেট আনুষ্ঠানিকভাবে তাদের অধিকাংশ ডেলিগেট অথবা সব ডেলিগেট কামালা হ্যারিসের পক্ষে ঘোষণা করে দিয়েছে তাকে সমর্থন করবে। এটা একটা। ২ নম্বর হচ্ছে যেটা আপনি উল্লেখ করেছেন, তাকে ঘোষণার সাথে সাথে কয়েক সপ্তাহ পর্যন্ত বাইডেনের জন্য মানে ফান্ড আসছিল না, ক্যাম্পেইন ফান্ড প্রায় শুকিয়ে যাচ্ছিল। বড় বড় যারা ফান্ড দেন তারা বলছেন আমরা আর ফান্ড দেব না, স্থগিত হয়ে গেছে। গতকাল তিনি এন্ডোর্স করার সাথে সাথে কামালা হ্যারিসের তহবিলে, ক্যাম্পেইন তহবিলে গতকালকে প্রায় $50 মিলিয়ন এসে গেছে একদিনে। আর গতকাল থেকে আজকে পর্যন্ত প্রায় $80 মিলিয়ন 2 দিনই মিলে। আজকে এখনো দিন শেষ হয়নি, আরো সম্ভবত বাড়বে। ইতিমধ্যে গতকালকের 50 মিলিয়নের অল্প কয়েকশো ডলার কম, কয়েক হাজার ডলার, আর আজকের মিলে প্রায় $80 মিলিয়ন হয়ে গেছে। এইটা একটা বিরাট রেকর্ড। ফলে একটা টেম্পো, একটা জোয়ার সৃষ্টি হয়েছে। এবং যেটা আপনি বললেন, তিনি প্রথম আফ্রিকান আমেরিকান, প্রথম সাউথ এশিয়ান বংশোদ্ভূত হবেন, প্রথম মহিলা মানে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। তো এর আগে হিলারি ক্লিন্টন ছিলেন, তিনি জয় হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট, নারী প্রেসিডেন্ট হবেন। এই সমস্ত কারণে তার পক্ষে প্রবল জোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু যেহেতু আপনি এই আলোচনাগুলো সংক্ষিপ্ত রাখতে চান, আমি আর বাড়াবো না, আমি এখানে আপাতত টানছি। ধন্যবাদ আপনাকে। গোলাম আহমেদ মাতবর, আপনার কাছে আমার প্রশ্ন, বাইডেন কামালা হ্যারিসের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তাকে কিন্তু কনভেনশনের ডেলিগেটসগুলো পেতে হবে, এটি একটি ব্যাপার। অনেক লিগ্যাল চ্যালেঞ্জও আসতে পারে বলে অনেকে মনে করছেন। রিপাবলিকানরাও চ্যালেঞ্জ করতে পারেন কোর্টে, এটিও শোনা যাচ্ছে। কিন্তু তার চেয়েও বড় কথা, এই মিশিগানে তার জো বাইডেনের জয়ী হওয়ার সম্ভাবনা একেবারেই কমেছিল, এবং তার কারণ হচ্ছে গাজার পলিসি এবং ইসরায়েলের পক্ষে ব্যালেন্সিং যে সমর্থন থাকে সেটি আমরা কম বেশি মিনেসোটাতে দেখতে পাচ্ছিলাম, উইসকনসিনে দেখতে পাচ্ছিলাম। কামালা হ্যারিস কি তার, আমি মনে করি না ব্যাপক কোনো পরিবর্তন হবে ইউএস পলিসিতে, কিন্তু আমার মনে হয় না জো বাইডেন, যাকে জেনোসাইড জো নামে এখন অনেকেই চিনে, দ্য বিগেস্ট সাপোর্ট অফ ইসরায়েল নামে চিনে, যে মিথ্যে কথা বলছেন একের পর এক, বিভিন্ন তথ্য তাকে দেওয়া হয়েছিল প্যালেস্টাইন হেলথ মিনিস্ট্রি থেকে, সেটিও তিনি ভুল বলেছেন। নিউ ইয়র্ক টাইমসের যে ভুলে ভরা প্রচার ছিল সেটিও উনি উল্লেখ করেছেন। এতে করে তার জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছিল, শুধুমাত্র মুসলমানদের মধ্যে নয়, প্রোগ্রেসিভদের মধ্যে। আপনি কি মনে করেন কামালা হ্যারিস অতটাই কট্টর সমর্থক হবেন ইসরায়েলের, নাকি বেশ কিছুটা হলেও নমনীয় হবেন, এবং যার ফলে এই যে মিশিগান, এই যে পেনসিলভেনিয়া, উইসকনসিন, এখানে ডেমোক্রেটদের যে ভরাডুবির আশঙ্কা দেখাচ্ছিল সেটির পরিবর্তন হতে পারে কিনা আপনি মনে করেন কিনা? ধন্যবাদ। আসলে দেখুন, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই আমাদের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইভেনচুয়ালি হি woke up
ডেসপাইট আমি মনে করি তার আরো আগে বোধহয় এটা ডিসিশনটা নেওয়া উচিত ছিল। হি ইজ দ্য ওয়ান হু নোজ অ্যাবাউট হিজ হেলথ মোর দেন এনিওয়ান এলস, এবং তার ফ্যামিলির বোধহয় তাকে এই ব্যাপারে হেল্প করা দরকার ছিল। বাট ইভেনচুয়ালি একেবারে অল্প সময়ের মধ্যে যে ইলেকশনে আমরা নভেম্বর ইলেকশন, তারপরেও মনে হয় কিছুটা রক্ষা বোধহয় পেয়েছে। সো থ্যাঙ্কস টু হিম ফর দ্যাট। তো দেখুন, ন্যাচারাল চয়েস হচ্ছে ক্যান্ডিডেট ইউজুয়ালি ভাইস প্রেসিডেন্ট। ইটস ভেরি ডিফিকাল্ট টু ইগনোর দ্য সিটিং ভাইস প্রেসিডেন্ট। এবং তার একটা কথা আমার যেটা ভালো লাগলো যে কমলা হ্যারিসের, সে বলেছে আই উইল আর্ন অ্যান্ড উইন দ্য নমিনেশন। কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সে চাচ্ছিল না রাবার স্টাম্প বা প্রেসিডেন্টের সাথে সে কাজ করেছেন যে বর্তমান প্রেসিডেন্ট, সে তাকে বলছে, তাকে নমিনেট করছে বা তাকে রিকমেন্ড করছে। নমিনেশন তো আসলে উনি করতে পারেন না, তাকে রিকমেন্ড করেছেন বা তার চয়েস বলেছেন আর কি যে তো তারপরে সে কিন্তু এটা বলছে যে আই উইল আর্ন অ্যান্ড উইন দ্য নমিনেশন। আমরা জানি মাহমুদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে বলেছেন ডেলিগেট, সুপার ডেলিগেটস, ডিএলসি, ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে কিন্তু এটা আমরা জানি যে ফাইনাল নমিনেশনটা দেবে, যেমন আরএনসি যেটা করেছে। তো দেখুন, ইসরায়েলের ব্যাপারে আপনি যে মতামত আমার জানতে চাচ্ছেন যে তার ডিসিশনটা কি হবে। আমরা জানি 38,900 একটা আমরা ফিগার পাচ্ছি, আবার 1,20,000 এটাও পাচ্ছি, মোর দেন 100,000 injured, the গাজাতে, এবং ওয়েস্ট ব্যাংকও আমরা জানি ক্যাজুয়ালিটিস, এবং এই যুদ্ধটা এখন থেকে ছড়িয়ে পড়ছে লেবানন, ইয়েমেন, because of like back and forth attack from both sides. She is a part of the Joe Biden in his administration. She's vice president, right? And because of her other background, other identification with her spouse, আমি মনে করি না it is going to be an abrupt change. And particularly এটাও জেনে রাখেন, if we are talking about the Democratic Party, even Republican Party আসলো, আমরা জানি এই যে ডিসিশন বা পলিসিটা, it doesn't actually take like a the big turnaround. এটা সবসময় কিন্তু একই থাকে রিপাবলিকান ডেমোক্রেটিক পার্টি। সো আমি আশা করছি না যে বিরাট একটা পরিবর্তন হবে, বরং তারাই বলবে যে স্টিট ফার্স্ট, দ্য আয়রন ক্লড রিলেশনশিপ বিটুইন ইউনাইটেড স্টেটস এবং আমরা জানি নেতানিয়াহু ইজ অন হিজ ওয়ে. So Kamala Harris was supposed to go to somewhere, but I think she's not going because Budhbar, day after tomorrow, Amra Jani, he is going to address the joint Congress, right, House and Senate. She already said that Kamala Harris is going to sit with him, which is, not unlikely. Usually anyone would do that. So Kamala Harris said, যেমন আমি বলবো যে there are lot of advantages, but there are some disadvantages. I've been actually mentioning that, throughout the programs in this our democracy, particularly. Stellar record একটু দরকার ছিল যেটা being a vice president, and that's what I think some concern from the people. But good thing is that now, আমি রিপিট করবো না যে মাহমুদুল্লাহ ভাই বলছেন, আপনিও বলেছেন যে বিশেষ করে those who are the kingmaker or the supporter, influencer যে nomination ক্ষেত্রে, I think she is earning and obtaining the mandate and endorsement from all those stalwarts of the Democratic Party. কিছু কিছু এখনো আসেন নাই, আমার মনে হয় it's on the way, it's coming. So as I said, that natural choice is the vice president is difficult, and so given her background, given her other credential, to ignore and avoid her and to go for other, and actually there's not enough time for that. আপনি যেটা বলেছেন লিগ্যাল কতগুলো লসুট বা রিপাবলিকান পার্টি থেকে আসতে পারে, ইভেন ডেমোক্রেটিক পার্টি থেকে আসতে পারে, আমার মনে হয় এগুলো বিরাট একটা বাধা হবে। ইট লুকস লাইক শি ইজ গোয়িং টু বি দ্য ক্যান্ডিডেট ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি। সো আপনার প্রশ্ন যেটা, I don't see any hope. I don't see any big, the change, the shift in policy towards, the Middle East, particularly. But I hope when she gets elected, at least, we'll hope for the best. I hope, she will take a new dimension, because Amra Jani, she is going to be the historical, the victory if she really wins. First women president with a diverse background. It's not one background. And also she has other, like the credential in terms of the diversity, in terms of her spouse. So I hope she's going to stand on those, the uniqueness she has. As I said, she has some baggages and she has some advantages as well. ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে ওনার রেকর্ড কিন্তু ভালো না,
ওনার বেশ কিছু রেকর্ড আছে খুব ডানপন্থী টাইপের। এই যে আমি ইউনো বলছি যে আবার স্টেলার রেকর্ড কিন্তু আমরা দেখিনি, ইভেন বিং এ ভাইস প্রেসিডেন্ট, এগুলোই কিন্তু নেইল ডাউন করবে রিপাবলিকান ওকে পার্টি। ইয়া আই হোপ আমরা আশা করতে পারি যে আমি জানি না বাইডেনকে কেউ হারাতে পারবে কিনা, মানে প্যালেস্টিনিয়ান হত্যাকাণ্ডর ব্যাপারে উনার সহযোগিতা এবং উনার যে সব রকম ফ্রি লাইসেন্স দিয়ে রেখেছেন উনি ইসরায়েলকে, সেটি কেউ অতিক্রম করতে পারবে বলে আমার মনে হয় না, ইভেন যদি চেষ্টাও করে কেউ। সো শুধু তো জেনোসাইড নাম হয়নি, অনেকগুলো কারণ আছে। আমি একটু বলবো এইখানে ওনার জন্য খুব ডিফিকাল্ট হবে এটাকে আর্গুমেন্ট করা, বিকজ শি ইজ এ পার্ট অফ দ্যাট প্রেসিডেন্সি, জো বাইডেনের সাথে শি ইজ দ্য লাইক দ্য ভাইস প্রেসিডেন্ট। জি ওকে শি উইল অটোমেটিক্যালি সাকাম, ওখানে কিন্তু তাকে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ইনক্লুড করে ফেলবে, এবং জি ডিবেট যদি হয় ট্রাম্পের সাথে এটা কিন্তু আসবে, দো ট্রাম্প ইজ নট অলসো ওকে জি হ্যাঁ, কিন্তু ডেমোক্রেটিক পার্টির হাতে অনেক বড় চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোর অন্যতম কয়েকটা হচ্ছে গতকাল সৈয়দ মোহাম্মদুল্লাহ উনি ছিলেন আমার সাথে, হাসান ফেরদৌস ছিলেন আমার সাথে, আমরা যখন 7 দিনের বিষয়ে আলোচনা করছিলাম একটি কথা দুজনেই উল্লেখ করেছেন যে আরএনসিতে অর্থাৎ রিপাবলিকান কনভেনশন কমিটিতে যে কনভেনশনটা হয়ে গেল তাদের সেখানে কিন্তু ইউনিটি দেখা গেছে, মানে প্রার্থীগুলো বোগাস, ব্যাড পিপল, ব্যাড ক্যান্ডিডেট, কিন্তু ইউনিটি ছিল। যদি ডেমোক্রেটিক পার্টি উইন করতে চায় দুটি জিনিস আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। এক, তারা এক হয়ে কাজ করছেন, দে আর ওয়ান ইউনিট, এটি দেখাতে হবে। তারা মেসেজিং সবসময় রং থাকে অথবা ছড়ায় না, কারেক্ট মেসেজিং দিতে হবে, এবং দলের মধ্যে ইউনিটি অর্থাৎ সবার সমর্থন থাকতে হবে, তবেই গিয়ে তারা একটি সুযোগ আছে বলে আমি মনে করি। এছাড়া they don't have a chance. This is my personal opinion. আমি দুটো সেন্টেন্স অ্যাড করতে চাই। আমি মনে করি দল খুব ইউনাইটেড হবে ওনার পেছনে, এবং ওনাকেই নমিনেট করবে ডেলিগেটরা ভোটের মাধ্যমে। আগে অগ্রিম কমিটমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে ওনাকে দেবে, ইউনাইটেড হবে। 1 2 নম্বর হচ্ছে প্যালেস্টাইন সম্পর্কে যুক্তরাষ্ট্রের নীতি যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন হোক গত 30-40 বছর সেম হয়েছে, মানে এই পার্টিকুলার ক্ষেত্রে জেনোসাইড হয়েছে বলে লোকে বাইডেনকে দোষারোপ করছে। যাই হোক, এই একটা কথা। 2 নম্বর হচ্ছে এই প্যালেস্টাইনের সম্পর্ক প্রতি এই নীতি থাকা সত্ত্বেও তাকে সমর্থন দেবে, কারণ যারা তার বিরুদ্ধে যেতে চাইবে ট্রাম্পকে, তারা কেউ যদি ডেমোক্রেটিক পার্টি or মানে between Trump and Kamala Harris, she will be a lesser evil between the two. Third world লোকদের, ব্ল্যাকদের, হিসপানিকদের, আপনার আরবদের, মুসলমানদের কনসিডারেশন থেকে এইটা করে তারাও তাকে সমর্থন দেবে। আর একটা ফোরকাস্ট করছি আমি, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন তার হাজবেন্ড জুইশ, এবং সম্ভবত তার উপরে এখন প্রেশার হবে, সম্ভবত তার উপরে যে সমস্ত ভাইস প্রেসিডেন্টকে নেওয়ার কথা বলা হচ্ছে, পেনসিলভেনিয়ার গভর্নর শাপিরো তিনি জুইশ, তারকে নেওয়ার সম্ভাবনা বেশি, প্রচন্ড চাপ আসবে তার উপরে, এই বলে শেষ করছি। জি ধন্যবাদ। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব, ছোট্ট করে হলেও হুতি প্রসঙ্গটি থাকবে, কিন্তু আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। দর্শক, আপনারা যাবেন না কোথাও। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله
الله أكبر الله أكبر لا إله إلا الله বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এবং আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে চলে যাব। দুটি ছোট করে আমরা জানতে চাই, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে যে 56 বছর ধরে যে ওয়েস্ট ব্যাংকে অকুপেশন চলছে, অর্থাৎ যে জবরদখল চলছে, এটি তারা ইললিগাল, অবৈধ ঘোষণা করেছেন এবং বলেছেন যে ইসরায়েলকে অবশ্যই পালন করতে হবে এই ইন্টারন্যাশনাল কোর্টের নিয়ম, এবং এটি তারা অবৈধ ঘোষণা করেছেন, আনলফুল ঘোষণা করেছেন। এবং অন্যান্য দেশ যারা আছেন তাদেরকে বলা হচ্ছে, যারা সাইনার আইসিজের, তাদেরকে বলা হচ্ছে যে তোমরাও এখন এই ওয়েস্ট ব্যাংকে যারা থাকে বা ওয়েস্ট ব্যাংকে যে সহায়তাগুলো যায় সেটা তোমরা করতে পারো না, সহায়তা দিতে পারো না, ইট উইল বি অলসো ইললিগাল। এটি একটি ব্যাপার। ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু আসছেন ওয়েডনেসডেতে, বুধবারে, উনি জয়েন্ট কংগ্রেসে উনি ভাষণ দেবেন। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে যেটি হিজবুল্লাহ পারেনি এই পর্যন্ত, নাসরুল্লাহ পারেনি, সাউদার্ন লেবাননের যে লেবানিজ তারা করতে পারেনি, ইহুতি যারা আছেন তারা ড্রোন আক্রমণ করতে সক্ষম হয়েছিল একেবারে তেল আবিব, দ্য হার্ট অফ ইসরায়েল। এটি এবং তারপর স্বাভাবিকভাবে ইসরায়েল তাদের পাল্টা আক্রমণ চালিয়েছে এবং তাদের পাল্টা আক্রমণটা আরও অনেক বেশি ভয়ঙ্কর, যেটি ইসরায়েল সবসময় করে থাকে। দের ইজ নো মেজর অ্যাটাক অর মেজর রিটালিয়েশন। এটিতে 6 জন মারা গেছেন, 83 জন। কিন্তু হুতিরা যেটি করতে পারলো এটি কিন্তু একটি ইসরায়েলের জন্য একটি আশনি সংকেত হতে পারে। আমার প্রশ্ন, এই যে ব্যাপারগুলি ঘটছে এটি আসলে ছোট্ট করে আমি দুজনের কাছে শুনবো, আপনারা কি মনে করেন যে এখন এটি যুদ্ধ বিস্তৃতি আরো বাড়বে? সৈয়দ মোহাম্মদুল্লাহ। বিস্তৃতি বাড়বে কিনা ইসরায়েল এবং নেতানিয়াহু সম্ভবত মানে বাড়ানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে কোর্টে মামলা আছে, সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্ষমতা আরো থাকার জন্য তাকে হয়তো দোষী সাব্যস্ত জেলে যেতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য তিনি কনস্টিটিউশন চেঞ্জ করার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ফলে তিনি যুদ্ধ বাঁধাতে চেষ্টা করবেন এবং হুতিদের কারণে কেবল যুদ্ধ বাঁধবে তা না। হুতিরা মানে এবং লেবাননের ওরা হেজবুল্লাহ সবাই পেছনে আছে, ইরানে কথা বলে ইরানের বিভিন্ন স্থাপনায় আক্রমণের সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না, এই একটা দিক আছে। অন্যদিকে এই লোক ওয়াশিংটনে আসছেন পরশু, তার ওয়াশিংটনে ভাষণ এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি মানে কংগ্রেসের যৌথ অধিবেশন, সেনেট এবং হাউস অফ রেপসের যৌথ অধিবেশনে চতুর্থবারের মতো এই ব্যক্তি ভাষণ দিচ্ছে। এবং এর আগে ওবামা প্রেসিডেন্ট থাকাকালে তিনি ভাষণ দিতে এসেছিলেন, ভদ্রতা করে ওবামার সাথে সাক্ষাৎও করেনি এবং প্রেসিডেন্টের কনসেন্ট ছাড়া রিপাবলিকান সেনেট বা হাউস তাকে দাওয়াত করেছিল। এই অবস্থা তো ফলে না, মানে একটা ভয়ঙ্কর অবস্থা চলছে সেখানে। মিডল ইস্ট নিয়ে আর কি বলবো, হত্যাকাণ্ড চলছে। আপনি যে কথা বললেন সেটা হচ্ছে জাতিসংঘ যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ হলো 1973 সালে সম্ভবত, ওই যুদ্ধের পরে, যুদ্ধবিরতির পরে ইসরায়েল অনেকগুলো এলাকা দখল করেছিল। ওই দখলকৃত এলাকাকে মুক্ত দেওয়ার জন্য, ওদের হাতে ছেড়ে দেওয়ার জন্য একটা রেজলিউশন হয়েছিল জাতিসংঘের ওই যুদ্ধের ব্যাপারে। সেটা হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পরে রেজলিউশন 242 অফ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল 242। এর পরবর্তী আরো দুটো রেজলিউশন হয়েছে, সেগুলাতে বলা হয়েছে ওটা ছেড়ে দেওয়ার জন্য। এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জাতিসংঘের ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে ওইটা ওই সব মানে আগের রেজলিউশনে ভিত্তি করে, জাতিসংঘের রেজলিউশন ভিত্তি করে। কিন্তু একটা কথা আপনাকে বলি,
মানে কতগুলো ব্যাপার আছে। ইসরায়েল কখনো জাতিসংঘের কোনো রেজলিউশন মানেনি, ইসরায়েলকে কোনো কিছু কখনো মানতে হয় না। যুক্তরাষ্ট্র ইচ্ছা করলে মানে মানতে হয় না। ফলে এটা যুক্তরাষ্ট্র বা যে শক্তিগুলোর কথা বলা হয়েছে পশ্চিম তীরে, মানে ইসরায়েল যাতে ওদেরকে দমন করতে না পারে, অধিকার বহাল রাখতে না পারে, এই জন্য যুক্তরাষ্ট্র সহ অন্য রাষ্ট্রগুলোকে সাহায্য বন্ধ করতে বলেছে, ওই জনগণকে না, জি ইসরায়েলকে Okay. সাহায্য বন্ধ। Okay. সেই সাহায্য এরা বন্ধ করবে না, ইসরায়েল তাদের আক্রমণ অধিকার শেষ করবে না। কখনো যদি মানে প্রতিকূল অবস্থা নতুন পরিস্থিতি সৃষ্টি না হয়, ইসরায়েল এই দখল ছাড়বে না। ওকে, সো বেসিক্যালি আপনি যেটা বলছেন যে গণতন্ত্র, মানবাধিকার, যুদ্ধবিরোধী অবস্থানের বুলি কুপচানো কথাগুলো পৃথিবীর পশ্চিমা দেশগুলো শুধু কথায় বলে, এবং এই যে নিয়ম নীতি সেটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি শুধুমাত্র প্রযোজ্য যারা নিষ্পেষিত, এটি আপনি বলতে চাচ্ছেন আসলে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি প্রসঙ্গের পরিবর্তন করব, আমি বাংলাদেশ প্রসঙ্গে যাব। বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ এখন আওয়ামী লীগের সবচেয়ে মিত্র দেশ ভারতেও চলছে। আমি এই আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি ফুটেজ আছে, ইন্ডিয়ান স্টুডেন্ট প্রোটেস্ট, সেটি একটু দেখে আসি, চলুন। हम देखते हैं पुलिस एक छात्र का कत्ल करती है, फिर उस छात्र को गाड़ी पर, उसकी लाश को गाड़ी पर रखकर प्रोटेस्ट के बीच में परेड करती है। इस तरह का ब्रूटल, इस तरह का भयावह, इस तरह का दर्दनाक हमें वहां से सीन सामने आ रहे हैं, वहां से इमेजेस सामने आ रही हैं। हम ये बात कह रहे हैं कि देश भर में, दुनिया भर में और साउथ एशिया में खासकर छात्रों, युवाओं के सवाल लगातार पैने हो रहे हैं। और चाहे वो शेख हसीना हो, चाहे वो नरेंद्र मोदी हो, जो भी सरकार, उसको छात्रों के, युवाओं के इन मुद्दों को डेमोक्रेटिकली सुनना चाहिए, उस पर काम करना चाहिए। मगर दूसरी तरफ हम देखते हैं कि बांग्लादेश में भी एक जबरदस्त स्टूडेंट्स पर वायलेंस, स्टूडेंट्स को रजाकार बोला जा रहा है। वहां पे रजाकार वैसा ही है जैसे यहाँ पे छात्रों को अर्बन नक्सल बोल दिया जाता है, एंटी नेशनल बोल दिया जाता है। वहां पर रजाकार कहना वही है। और हम बार बार देखते हैं कि सरकारें होती हैं जो असल मायने में एंटी नेशनल काम करती हैं, सरकारें हैं जो असल मायने में रजाकारों का काम करती हैं, मगर वो सारा जो इस तरह का लैंग्वेज है, इस तरह की भाषा है, वो आंदोलन कर रही जनता, आंदोलन कर रहे छात्र युवाओं पर थोप दिया जा रहा है। हमारी डिमांड्स हैं जो मुझे लगता है पूरे साउथ एशिया के छात्रों की और युवाओं की डिमांड्स हैं कि हर युवा को डिग्निफाइड एम्प्लॉयमेंट मिले, हर छात्र को, हर वो व्यक्ति जो पढ़ने के काबिल, जो युवा है, उसको पढ़ाई का और रोजगार का पूरा मौका मिले। यही मांग यहाँ भी है, यही मांग बांग्लादेश में भी है। গোলাম আহমেদ মাতবর, আমি আপনার প্রতিক্রিয়া শুনতে চাবো। আসলে দেখুন, আমি তার আগে একটু বলতে চাই যে আপনি বলছেন নেতানিয়াহু ইজ কামিং, খুব দ্রুত, খুব দ্রুত, খুব দ্রুত, একদম ডেফিনেট। দেখুন, আপনি এটাও বলেছেন তার এগেনস্টে যে কেস আছে, এই একই লাইনের লিডার বর্তমানে যেগুলো অথরাইটেরিয়ান, অটোক্রেটিক, এরা কিন্তু দিস পিপল দে হ্যাভ নো এক্সিট প্ল্যান, এবং তারা জানে হোয়াট দে হ্যাভ ডান। সো এখন লাস্ট পর্যন্ত আরো কত সিরিয়াস যেতে পারে, দ্যাটস হোয়াট দে আর ডুইং, এবং আলটিমেটলি আমরা জানি ন্যাচারাল জাস্টিস is going to ensure. So দেখুন, এটা প্রথমেই আমি কমেন্ট করছি, বাংলাদেশের আসলে যে সিচুয়েশনটা আমরা জানি, ইট কেম ফ্রম স্টুডেন্ট, এবং তারা খুব, আমি মনে করি, জেনুইন একটা ডিমান্ড নিয়ে আসছে, আমি বিং এ প্রফেসর, মেধার ভিত্তিতে যেটা করার জন্য। এট দ্য সেম টাইম আমরা জানি অ্যাফার্মেটিভ অ্যাকশন, ইটস এ প্ল্যান, ইটস এ পলিসি, ইটস এ স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল যে রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যারা পশ্চাৎপদ আছেন বিভিন্ন গোষ্ঠী, তাদেরকে। এবং এক্ষেত্রে আমরা জানি যেটা প্রোটেস্ট হচ্ছে সেটা হচ্ছে ইটস এ হিউজ নাম্বার, লাইক আফটার সো মেনি ইয়ার্স বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা জানি সোহেল রানার মতো অনেকেই কিন্তু মুক্তিযুদ্ধরা বলেছেন অ্যাকচুয়ালি এখন তো আমাদের ছেলেপেলে হয়ে গেছে নাতিপুতি। তো এই যে ডিমান্ডটা তারা করেছেন, এটাকে কিন্তু ইজিলি কিন্তু আগে রিজলভ করতে পারতো। আমরা জানি যে কোর্টে গিয়েছেন, এই যে ইনভেস্টিগেটিং যেটা করেছেন, এটাকে যে এমন ভাবে যে তার যে বর্তমান সরকারের কিছু মন্ত্রী এবং আমি মনে করি যে প্রাইম মিনিস্টার নিজেও কিন্তু এটা কিন্তু অন্যভাবে কন্ট্রোল করতে পারতো। আমি সবচেয়ে বড় ব্যাপার দেখুন, এখন যেটা হচ্ছে আপনার যে এই
ইনফরমেশন টেকনোলজির জায়গায় বাংলাদেশে এখন কোনো টেলিফোনও করা যাচ্ছে না। এই ধরনের একটা স্ট্র্যাটেজি করেছিল কিন্তু কাশ্মীরে, আমরা জানি যখন তাদের যে স্বায়ত্তশাসনটা মোদি করলো। তো ইন্ডিয়ান স্টুডেন্ট প্রটেস্ট আমরা কারা করছে? পিপল দোজ ফর এগেইনস্ট দ্য মোদি, এবং সাধারণ মানুষ এরাই হচ্ছে মানবাধিকার। আপনি একটু আগে বললেন মানবাধিকারের কথা, সবচেয়ে বড় বড় দেশগুলো বলে সবচেয়ে বড় বড় লঙ্ঘনও তারা করে। এবং এই যে যারা মোদির মতো লোক যারা মানবাধিকার লঙ্ঘন করছে, জি। এদেরকে কিন্তু আবার দে আর ইল্ডিং দ্য অপরচুনিটিস। আপনি নেতানিয়াহু এখানে আসছে, আপনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু হি ইজ কনভিক্টেড। আমি জানি ইউনাইটেড স্টেটস ইজ নট এ সিগনেটারি অফ আইসিসি, আইসিসির কিন্তু মেম্বারশিপ ইউনাইটেড স্টেটস এর আছে। তাকে তো আসলে তো আপনার করা উচিত, অ্যারেস্ট করা উচিত। What he is coming here, অথচ তাকে দেখেন তার জন্য লাইন আপ হয়ে গেছে কিন্তু তাদের যে সুপার যে অ্যালাইজ গুলো আছে কোথায় কি করবে, জয়েন্ট কংগ্রেসে সে আপনার অ্যাড্রেস ওকে, আমি পূর্ববর্তী প্রসঙ্গে ফেরত যেতে চাই না। 45 কান্ট্রি কিন্তু প্যালেস্টাইনকে কিন্তু ওকে, রেকগনাইজ করছে। আমি দুঃখিত, আপনি পূর্ববর্তী প্রসঙ্গে এখন ফেরত যেতে পারবেন না। যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে থাকতে হবে আপনাকে, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমি আপনার কথা, আমি আপনার ইমোশন এবং কথা দুটোই আমি ফিল করতে পারছি। আইসিজের যে চিফ প্রসিকিউটর আছেন করিম খান, উনি বলছেন উনি তার গ্রেফতারি পড়ানোর জন্য কাজ করছেন, কিন্তু কতখানি কার্যকরী হবে সেটা আমরা জানি না। কারণ যারা গ্রেফতারি পড়ানোর কথা বলেন, বড় বড় বুলি কপচান, তারা নিজেরাই বড় বড় ক্রিমিনাল। আমি একমত আপনার সাথে। আমি বাংলাদেশ প্রসঙ্গে থাকবো। আমরা জানি যে আদালত তার রায় পাল্টেছে, সরকারি দল স্বাগত জানিয়েছে, অনেকেই স্বাগত জানিয়েছেন, আইনমন্ত্রী স্বাগত জানিয়েছেন, কিন্তু এটি ছাত্রদের শান্ত করতে পারেনি। তার কারণ তারা তাদের বিশ্বাসটি নেই আওয়ামী লীগ সরকারের উপর। কেন নেই? এই রায় ঘোষণার পরই গতকালকে এই রায়ের অন্যতম নেতা নাহিদুল ইসলাম, তাকে তুলে নেওয়া যাওয়া হয়, চোখ বেঁধে বেধড়ক মারা হয়, এবং তারপর তাকে আরেকটি জায়গায় নেওয়া হয়, এবং তারপর সেখান থেকে তাকে আরেকটি জায়গায় ফেলে রাখা হয় রক্তাক্ত অবস্থায়। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলুন দেখে নিই, তারপর আলোচনায় যাব। আমার ভিতরে আছি। আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয়। সৈয়দ মাহমুদুল্লাহ, আমি আপনার কাছে যাব। প্রধানমন্ত্রীর কথা বা আওয়ামী লীগের সরকারের কথা কেউ বিশ্বাস করতে পারছেন না, এই দুজনের কথা থেকে এবং কর্মকাণ্ড থেকেও পরিষ্কার। আমি আপনার ইনিশিয়াল রিয়াকশন শুনবো, আপনার হাতে 2 মিনিট সময় আছে। না, এটা প্রধানমন্ত্রীর কথা বিশ্বাস করা না করার কথা। প্রথম কথা হচ্ছে এই যে প্রায় 150 বা এরকম ছাত্র লোক নিহত হয়েছে, এর জন্য আমি মর্মাহত, আমি দুঃখ প্রকাশ করছি। এবং যেটা প্রফেসর মাদবর বলেছেন সেটা হচ্ছে সরকারের কয়েকজন মন্ত্রী এবং সরকারি কর্তৃপক্ষের কয়েকজনের দায়িত্বহীন কথাবার্তা এটা থেকে মানে ক্ষতি করেছে। তারা প্রথম দিকে চেষ্টা করলে ছাত্ররা দাবি করেছিল আদালতের শুনানির দোহাই দিয়ে তারা বিলম্ব করেছেন, এবং সেটা করতে গিয়ে এটাকে মানে বাড়তে দিয়েছেন, এবং এটা বাড়তে গিয়ে এরা আরো বাড়ার কারণে এবং তাদের উপরে ছাত্রলীগ হামলা করার কারণে পরিস্থিতি অবনতি ঘটেছে। এবং পাশাপাশি বিরোধী দল যেগুলো বাংলাদেশের মানে সাম্প্রদায়িক মৌলবাদী কিছু গোষ্ঠী আছে, তারা ভিতরে আগে থেকে সংগঠিত হচ্ছে, এবং সেইটা একটা। আরেকটা হচ্ছে সরকার ডেমোক্রেটিক স্পেস অনেক কমিয়ে দিয়েছেন। এই সমস্ত কারণে বিক্ষুব্ধ এই সমস্ত লোকরা পেছনে উস্কানি দিয়ে এখন এটাকে রাজনৈতিক আন্দোলনের দিকে নিয়ে গেছে। এখন এটাকে প্রশমিত করা খুব মুশকিল। কিন্তু ছাত্রদের যে দাবি সেটা এখনো পর্যন্ত তারা আদালতের রায় মেনে নিয়ে তারা বলছে সরকার যেন এটা গেজেটে প্রকাশ করে। আর তারা 8টা দাবি দিয়েছে, তার ভিতরে হচ্ছে দায়ী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদের যত লোককে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, কারফিউ তুলে নেওয়ার জন্য, ইন্টারনেট চালু করার জন্য, এবং মানে এই ধরনের কতগুলো দাবি দিয়েছে। দুইজন মন্ত্রীকে ফায়ার করার জন্য, পদচ্যুত করার জন্য তারা দাবি করেছে। আর প্রধানমন্ত্রীকে তিনি রাজাকার বিষয়ক যে মন্তব্য দিয়েছেন এইটা বলছেন আপনি প্রত্যাহার করুন। এই মোটামুটি তাদের দাবি। আমার ধারণা সরকার এইসব দাবি কিছু সম্ভবত 2-4টা মেনে নেবেন, কিন্তু অধিকাংশ দাবি মেনে নেবে না। কিন্তু তারপরও আমার মনে হয় এই রাজনৈতিক উস্কানি এবং ওই যে জামাত অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল এখন লিপ্ত হয়ে গেছে, এর ফলে এইটাকে দমন করা কঠিন হবে। বাংলাদেশ সম্ভবত একটা অস্থির অশান্ত পরিস্থিতির মধ্যে আরো বেশ অনেকদিন থাকতেও পারে। ধন্যবাদ আপনাকে। আমি বিদায় নিচ্ছি আপনাদের দুজনের কাছ থেকে। আপনারা ভালো থাকবেন। দর্শক,
আমরা আশা করি বাংলাদেশের প্রধানমন্ত্রীর, বাংলাদেশের আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা শান্তি স্থিতি ফিরে নিয়ে আসুক দেশে। কমিউনিকেশন ব্ল্যাকআউট যেটি হচ্ছে এতে অত্যন্ত ক্ষতিকর, সেটি উঠে যাওয়া উচিত অচিরেই, যত দ্রুত সম্ভব। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।